Well, I think we are live now. So, hello everyone, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আর আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, সামহাউ একটু লেট হয়ে গেছে। সো 10 মিনিটস লেট আমরা, বাট ক্লাসটা শুরু করতে পেরেছি, মানে দ্যাটস দ্য গুড থিং। তো যারা জয়েন করছো বা জয়েন করো নাই, করে ফেলো তাড়াতাড়ি। যারা জয়েন করেছো তারা একটু টুক করে মেনশন করে দাও ফ্রেন্ডদের, যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। দ্যাটস অল। আমরা কিছুক্ষণ ওয়েট করবো, যাতে যেহেতু লেট হয়েছে আহ অনেকে হয়তো লেট করার জন্য হয়তো মনে করছো ক্লাসটা হবে না, বাট ক্লাস তো হবেই। 10 মিনিট লেট হতেই পারে, বাট এই জন্য ক্লাস হবে না চিন্তা করলে হবে না, ঠিক আছে? সো তোমরা যখনই তোমাদের কোনো ক্লাসে এরকম ঝামেলা হবে, দেখবা যে আসলে ক্লাসটা শুরু হচ্ছে না, মিনিমাম 10 মিনিট ওয়েট করবা। হ্যাঁ, 10 মিনিট ওয়েট করে তোমরা তারপর ডিসিশন নিবা যে করবা কি করবা না। এন্ড অবভিয়াসলি আমাদের চেষ্টা থাকে যে ক্লাসটা যত দ্রুত শুরু করা যায়। আর শুরু করতে না পারলে আমরা চেষ্টা করি শুরু করতে, আর একবারে না পারলে হয়তো জানিয়ে দিই যে আচ্ছা ক্লাসটা শুরু করা যাচ্ছে না, ঠিক আছে? সো আমি দেখে ফেলি কয়জন আছো আমাদের সাথে। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। একটু লেট হলো, বাট শুরু করতে পারছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। ওকে, সবাই জানাচ্ছো। আচ্ছা, আমাকে একটু নিয়ে জানাবা যে জুম লিংকে কি ক্লাস হয় কিনা। এটা অনেকে দেখলাম কোশ্চেন কমেন্ট করতেছে জুম লিংকের ব্যাপারটা। হ্যাঁ, ফেসবুক লাইভ রিপোর্ট করার কারণে কয়েকটা ক্লাসে জুম লিংক দেওয়া হয়েছিল। সো এটা হ্যাঁ, আমাদের পুরোপুরি সিদ্ধান্ত আসেনি যে সব ক্লাসেই জুম লিংক দেওয়া হবে কিনা। আচ্ছা আচ্ছা। এটা এখনো কি কোনো ফাইনাল কোনো ডিসিশন নেওয়া হয়নি, এটা কি? জি ভাই। এখন বাচ্চাদেরকে জুম লিংক দিবা আমার ক্লাসে? জি ভাই, জানি না। আমি এখন কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিচ্ছি, ওরা জয়েন করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের জুম লিংকটা দিয়ে দেওয়া হচ্ছে, একটু ওয়েট করো, তোমরা জুম লিংক পেয়ে যাবা। আর যারা জুম লিংকে জয়েন করতে চাও, ডিরেক্ট জুমে জয়েন করে ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, জুম লিংক দিচ্ছি, কমেন্ট পিন করা হচ্ছে, একটু ওয়েট করো। হেই ব্রুডা, হোয়াটসঅ্যাপ? আই এম নট ব্রুডা, হ্যাঁ, ফার্স্ট অফ অল। ওকে, হ্যাঁ স্যার ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। ভাইয়া ভালো আছি, তোমরা ভালো আছো। জুম না হলে পরে কিছু পাবলিক সমস্যা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সমস্যা করো না, তোমরা একটু ধৈর্য ধরো। জুম লিংক দেওয়া হচ্ছে, জুম লিংকে জয়েন করো, ঠিক আছে? And অনেকের যেটা সমস্যা, মাইক্রোফোন কারো মিউট নাই, সবার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি। ওকে, সো জুম লিংক দেওয়া হয়েছে, যারা চাবা বা যাদের ইচ্ছে তারা জুম লিংকে ক্লাস করতে পারো। অলমোস্ট 78 জন 80 জন চলে আসছে জুম লিংকে, ওয়াও, গ্রেট। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমরা ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, জুমে কেউ আর মেসেজ টেসেজ দিও না। 100 জন জুমে জয়েন করে ফেলছো, আই থিঙ্ক জুমের লিমিটও মেবি 100 জন। ওকে, বাকিরা যারা জুমে জয়েন করতে পারছো না, তারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে ক্লাস করো। ওয়েল, জুম লিংক ইজ কি বলবো, এটা হাউসফুল না। এখন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। আমরা বলেছিলাম আজকে হচ্ছে আমরা এরো নিয়ে শুরু করব। অনেকের আচ্ছা, ইটস ওকে। ওয়েল, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। জুমে আর কেউ আসতে পারবে না, জুমের ঘর পূরণ হয়ে গেছে, সিট ফিল আপ। এখন আমরা আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্লাসটা সেটা করব, ঠিক আছে? অলরেডি তোমরা জানো আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে স্লাইড ক্যালিপার্সকে এক্সপ্লেন করেছিলাম, আমরা স্ক্রু গজকে এক্সপ্লেন করেছিলাম, আমরা মাত্রা কি জিনিস সেটা এক্সপ্লেন করেছি, আমরা রাশি কি জিনিস সেটা এক্সপ্লেন করেছি, আমরা সংকেত বা একক নিয়ে যে সকল জিনিসপত্র ছিল সেগুলো আমরা হ্যান্ডেল করেছি। উপসর্গ কি, ডেসিমাল, সেন্টি কি জিনিস, ডেকা কি জিনিস, মেগা কি জিনিস, গিগা কি জিনিস, এগুলো আমরা এক্সপ্লেন করেছি। আমরা আজকে আমরা মেইনলি এরর দেখবো, এন্ড হচ্ছে এরর রিলেটেড আরো কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ আমরা দেখবো, ঠিক আছে? তো ক্লাস ফুল হয়ে গেছে, যারা জয়েন করতে পারছো তারা তো পারছোই।
আর যারা জয়েন করতে পারোনি তারা আসলে আমাদের ফেসবুকে ক্লাস করো, ঠিক আছে? সো হিয়ার ইট ইজ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারছি বা আশা করি দেখতে পাচ্ছ সবাই। একটু রিক্যাপ করে দিই। স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটা পড়েছিলাম সেটা ছিল কি, এম প্লাস ভি ইন্টু ভিসি। যেখানে তোমরা জানো এম হচ্ছে আমাদের ছিল মেইন স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং। ভি ছিল হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার স্কেল রিডিং, আর ভিসি ছিল হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা ছিল, আমরা বলেছিলাম যে এখানে ভিসি বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে। ভিসি ইকুয়াল টু এস বাই এন, যেখানে এস ছিল হচ্ছে আমাদের মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এন ছিল হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এবং আমরা বলেছিলাম যে এই ফর্মুলাটা তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। এই ফর্মুলাটা লিমিটেশনস আছে। কোথায় লিমিটেশন বা কোন জায়গায় ভাইয়া? যেখানে আমাদের ভার্নিয়ার স্কেলটা মূল স্কেল থেকে এক ঘর ছোট হয়। যেমন আমরা বলেছিলাম যে ভার্নিয়ার স্কেলের 19 ঘর যদি আমার মেইন স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ঘর যদি আমার মেইন স্কেলের 19 ঘরের সমান হয়, যেমন এক ঘর ছোট বড়, অথবা ভার্নিয়ার স্কেলের 10 ঘর আমার মেইন স্কেলের 9 ঘরের সমান হয়, অথবা ভার্নিয়ার স্কেলের ধরো 30 ঘর আমার মেইন স্কেলের 29 ঘরের সমান। যখন এরকম এক ঘর ছোট বড় থাকে, কম বেশি থাকে, তখন আমরা বলেছিলাম এই এস বাই এন ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এবং সেই এস ইকুয়াল টু কত ছিল? আমরা বলেছিলাম এস হচ্ছে আমার মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট, মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট। নর্মালি মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট কত হয়? 1 মিলিমিটার, আমরা জানি নর্মালি। আর এন কি ছিল? এন ছিল হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, রাইট? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটা, সেটা। তো এইভাবে বের করতে পারা যায়, আমরা বলেছিলাম ভিসি। অথবা ভিসি কে এইভাবে না বের করতে পারা গেলে অন্যভাবে বের করার নিয়মটা কি ছিল? আমরা বলেছিলাম আরেকটা নিয়ম ছিল, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। যেটা হচ্ছে ঐকিক নিয়ম, সেটা আমরা কিভাবে করি? মূল স্কেলের 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট মাইনাস, আমরা বলেছিলাম ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ইউনিট। এটা ছিল আমাদের ফর্মুলা, ইউনিট। তো মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট তোমরা সবাই জানো, এটা হচ্ছে ভিসি। নর্মালি মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট থাকে 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘর বিয়োগ করতে হয়। সেটা কিভাবে বের করি ভাইয়া? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর বের করতে হয়। সেটা কিভাবে করতাম মনে আছে? ওই যে ইনফরমেশন দেয়া থাকতো যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান। তাহলে 20 ঘর যদি 18 ঘরের সমান হয়, তাহলে 1 ঘর কত হবে? 18/20। এই 18/20টাকে এখানে লিখে দিলেই হয়ে যেত। তার মানে এখানে দরকার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য। এটা ঐকিক নিয়মে বের করা যায়। এটা আমরা সবাই পারবো। ফাইন। তাহলে এটা আমরা সবাই পারবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতটুকু মনে পড়ে গেছে বা রিভাইজ করে দিলাম আর কি। এটা ঐকিক নিয়মে বের করতে হয়, লিখে দিই ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়মে আমরা এটা বের করব। আর ঐকিক নিয়মে বের করলে মূলত হচ্ছে এই ফর্মুলাটা কিন্তু সব যে কোনো জায়গার ক্ষেত্রে খাটে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে ছিল স্ক্রু গজের সাহায্যে আমাদের ক্যালকুলেশন করার জন্য কিভাবে করা হয়। স্ক্রু গজের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আমরা জানি যে এল প্লাস এল ইন্টু এসি, এলসি। এখানে এল ছিল হচ্ছে আমরা বলতে পারি লিনিয়ার স্কেলের রিডিং। এখানে এল হবে না, এখানে সি হবে। যেখানে এল ছিল লিনিয়ার স্কেলের রিডিং, লিনিয়ার স্কেলের রিডিং। এখানে সি কি ছিল? সি ছিল সার্কুলার স্কেলের রিডিং, সার্কুলার স্কেল রিডিং। তোমরা জানো আমাদের স্ক্রু গজ হচ্ছে এমন একটা যন্ত্র যেটাকে এভাবে ঘুরায় করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এলসি কি ছিল? এলসি ছিল হচ্ছে লিস্ট কাউন্ট,
লিস্ট কাউন্টটা বের করার ফর্মুলা কি ছিল? এলসি বের করার ফর্মুলা তোমরা সবাই জানো। এখানে ফর্মুলা ছিল পিচ ডিভাইডেড বাই এন। এলসি বের করার ফর্মুলা লঘিষ্ঠ গুণন স্ক্রু গজের ক্ষেত্রে। এবং পিচটা কি? পিচটা হচ্ছে বৃত্তাকার স্কেল 1 ঘর ঘোরাইলে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু আগায়। নরমালি এটা 1 মিলিমিটারই আগায়। নরমালি এটার মান 1 মিলিমিটার হয়। আর এন হচ্ছে আমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমরা জানি সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা 50 হতে পারে, 100 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো নরমালি 50 থাকতে পারে বা 100 থাকতে পারে, যে কোনো কিছু। তাহলে এই ছিল হচ্ছে আমাদের রিক্যাপ। স্ক্রু গজের সাহায্যে আমরা কিভাবে দৈর্ঘ্য মাপতে পারি, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কিভাবে দৈর্ঘ্য মাপতে পারি। এরপর চলে আসি আমরা পরিমাপের ত্রুটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পরিমাপের ত্রুটি, তোমরা জানো যে আমরা অনেক ধরনের ত্রুটি বের করতে পারি, যে আমাদের লাইফে বা আমরা যে সকল যন্ত্র নিয়ে কাজ করি সেই সকল যন্ত্রে অনেক ধরনের ত্রুটি থাকে। সেই ত্রুটিগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা কিভাবে বুঝবো যে কোন ত্রুটিটা কেমন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে কিভাবে কি করা যায়। তোমরা জানো যে ত্রুটি অনেক ধরনের হয়। যন্ত্রে এক ধরনের ত্রুটি থাকতে পারে, যেহেতু আমরা যন্ত্র নিয়ে কাজ করছি, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, তাহলে যন্ত্রে যে কোনো ধরনের ত্রুটি আমাদের থাকতে পারে। তাহলে সেই যন্ত্রের ত্রুটিকে আমরা বলতে পারি যান্ত্রিক ত্রুটি। এবং সেই যান্ত্রিক ত্রুটিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন শূন্য ত্রুটি, পিছট ত্রুটি, লেভেল ত্রুটি। প্রথমত জিরো ত্রুটি কি জিনিস? জিরো ত্রুটি যদি আমি তোমাদের বলতে চাই, জিরো ত্রুটি কি? একটা যন্ত্র ধরো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স যখন একদম বন্ধ থাকবে, স্লাইড ক্যালিপার যখন বন্ধ থাকবে একদম, তখন স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ আর মূল স্কেলের জিরো দাগ কি একদম মিলে যাওয়ার কথা না? দুইটাই জিরোতে থাকার কথা। আমি তোমাদের একটু এখানে দেখাই দেই। জিরো এরর ইন স্লাইড ক্যালিপার্স, অনলাইনে সার্চ করে দেখাই দিই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝবা। ইমেজেসে যাই, দেখো নরমালি যখন তোমার একদম স্লাইড ক্যালিপার্সকে তুমি জোড়া লাগাই দিছো, মানে একদম বন্ধ করে দিছো স্লাইড ক্যালিপার্স, তখন স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ আর আমাদের ভার্নিয়ার স্কেলের জিরো দাগ একদম মিলে যাওয়ার কথা, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলে যাওয়ার কথা। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট মিলে যাওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছ, দেখো একদম মিলে গেছে। আচ্ছা, ছবিটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটু ভালো ছবি দেখাই। একটা ভালো ছবি দেখাচ্ছি তোমাদের। এটা ধরো, এই ছবিটা যদি তোমাদের স্লাইডে নিয়ে যাই আমি, আচ্ছা জুম করে দেখাই। দেখো এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার স্কেল একদম মিলায় নেওয়া হয়েছে। মিলায় নেওয়া হলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন স্কেলের জিরো দাগ, আর এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ, মানে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ। এই দুইটা দাগ কি একদম মিলে আছে? দুইটাই জিরো জিরোতে আছে। তার মানে এখানে কোনো ত্রুটি নাই, যন্ত্রের কোনো ত্রুটি নাই, যন্ত্রের কোনো ত্রুটি নাই। বাট এমন হতে পারে যে তুমি যখন স্লাইড ক্যালিপার্সটাকে একদম মিলায় ফেলছো, স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার স্কেলকে একদম বাম পাশে নিয়ে এসে পড়ছো, তখন শূন্য দাগটা মিলে নাই। আমি যদি তোমাদের আরেকটু মানে ডিরেক্ট সিমুলেশন দেখাই, তাহলে আই থিঙ্ক আরো বেশি ভালোভাবে বুঝতে পারবা। যারা সাউন্ড কম বলতেছো তারা ফ্যানটা বন্ধ করে নাও। হ্যাঁ, ভাইয়া ফ্যানটা বন্ধ করে ক্লাস করাচ্ছি এবং মাইক্রোফোন ব্যবহার করতেছি। কারো সমস্যা হচ্ছে না, তোমার শুধু সমস্যা হচ্ছে। তুমি যেটা করো, ফ্যানটা বন্ধ করে তারপর ক্লাস করো, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক আরো ভালোভাবে শুনতে পারবে। তোমাদের জন্য আমি একটু সিমুলেশনটা নিয়ে আসবো, কারণ সিমুলেশন দেখালে আরো বেশি ভালো হবে। কিভাবে স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয়, হ্যাঁ, সেটা আমরা ডিরেক্টলি তোমাদের দেখাই দিব এখন। তুমি নিজেও বাসায় বসে বসে অনলাইনে এভাবে চাইলে মাপতে পারবা। এই দেখো, স্ক্রিনটা শেয়ার করছি। ক্যামেরা অফ করা নাকি? না, ক্যামেরা তো অফ করা না। আমাকে একটু করো তো, স্পটলাইট কি দেয়া আছে? নিয়ে আস, একটু স্পটলাইটে দিয়ে দাও তো আমাকে। ওয়ার ইজ মি? আমি, আচ্ছা স্পটলাইট দেয়া আছে, ফাইন। একটু দেখো, তোমরা এখানে একটা স্লাইড ক্যালিপার দেখতে পাচ্ছ, এখানে আশা করি দেখতে পারার কথা। এখানে উপর একটা স্কেল আছে যেটাকে এই যে নড়ানো চড়ানো যায়, দেখো, দেখছো? এটাকে স্লাইড ক্যালিপার্স বলা হয়।
দেখছো একদম প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই দিচ্ছি কিভাবে উপরে নড়াচড়া করে। যেটাকে নড়াচড়া করাচ্ছি সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, আর পেছনে যে স্কেলটা আছে সেটাকে বলা হয় মেইন স্কেল। ঠিক আছে, এখন তুমি চাইলে যেভাবে এটাকে নড়াচড়া করতে পারো। এখন তুমি যদি নড়াচড়া করে একদম লাগায় ফেলো, স্লাইড ক্যালিপার থেকে বামে এনে একদম লাগায় ফেলতেছি, লাগায় ফেললে খেয়াল করো এখানে ছবিতে দেখানো আছে আমার 0 0 আর নিচে দুইটা কালার দেখো, একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে অ্যাশ। ব্লু কালারটা হচ্ছে মেইন স্কেল আর অ্যাশ কালারটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। দেখো দুইটা স্কেলে 0 0 দাগ একদম মিলে গেছে, তার মানে এখানে কোনো এরর নাই। বাট যদি এমন হয়, যদি এমন হয় যে আমি এই স্কেলটাকে একদম মিলায় ফেলছি, মিলায় ফেলার পরে আমার 0 দাগ আর এটা মিলে নাই, দেখো এখানে মিলে নাই, ধর একদম লাগাই ফেলছি, মেইন স্কেলের 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগ মিলে নেই, মানে আগে পিছিয়ে আছে, তার মানে এই যন্ত্রে একটা ত্রুটি আছে এবং এই ত্রুটিটাকে বলা হয় জিরো এরর। এই ত্রুটিটাকে কি বলে? এই ত্রুটিটাকে বলে জিরো এরর। এই যে প্র্যাকটিক্যালি দেখাই দিছি, বুঝতে পারছো? একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম ভার্নিয়ার স্কেল কিভাবে স্লাইড ক্যালিপারস কাজ করে। আর যদি তুমি মনে হয় যে ভাই আমি এটা মাপবো, এটা দিয়ে কিভাবে মাপে সেটা বুঝাই দেন, সেটা বোঝানোর ওয়ে এখানে আছে, দেখা একদম সুন্দর। ধরো তুমি এখানে বামে কতগুলো অবজেক্ট দেখতে পাচ্ছ, স্ফিয়ার, আয়রন ব্লক, সিলিন্ডার। ধরো তুমি এই গোল স্ফিয়ারটা মাপতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? গোল স্ফিয়ারে ক্লিক করো, এই দেখছো গোল স্ফিয়ারটা ছবির মধ্যে চলে আসছে। তাহলে গোল স্ফিয়ারটা এই কাঁটার মাঝখানে রেখে তুমি কি করবে? স্লাইড ক্যালিপার থেকে স্লাইড করাবে, স্লাইড করে করে এইভাবে লাগাই দিবা। তাহলেই এইভাবে আসলে দৈর্ঘ্য মাপা হয় যে এই স্ফিয়ারটার ব্যাস কত। এই স্ফিয়ারটার ব্যাস হলে দেখো তো এই যে স্কেলের রিডিংটা এখানে দেয়া আছে সুন্দর করে। আমাকে একটু বলো তো এখানে মেইন স্কেল রিডিং কত? এখানে দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা, ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেইন স্কেলের 1 নাম্বার দাগেরকে ক্রস করছে। ভাইয়া আপনি মিউটেড। আচ্ছা, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা দেখো, তাহলে দেখো আমি কি করলাম, এই মাঝখানে স্টিলের বলটাকে রাখলাম আর কি করলাম, এটাকে স্লাইড করে এই স্লাইড ক্যালিপার থেকে স্লাইড করে একদম বলের সাথে মিশাই ফেললাম। তারপর আমি এখানে রিডিং নিতে চাচ্ছি। রিডিং নিতে গিয়ে আমি দেখলাম আমার স্লাইড ক্যালিপার্সের 0 দাগটা 1 দাগটাকে ক্রস করছে। তাহলে এখানে 1 কত? এটা কিন্তু আসলে সেন্টিমিটারে দাগ কাটা, মানে আসলে 10 দাগকে ক্রস করেছে। তাহলে মেইন স্কেলের রিডিং হচ্ছে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের রিডিং কত? ভি কত এখানে বলো তো? এখানে ভি কত দেখো তো, কোন দাগটা মিলে গেছে একদম মেইন স্কেলের কোন একটা দাগের সাথে হুবহু মিলে গেছে? কত নাম্বার দাগ? কত নাম্বার দাগ মেইন স্কেলের এক দাগের সাথে একদম হুবহু মিলে গেছে? কত নাম্বার দাগটা হুবহু মিলে গেছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে তুমি যদি গোনা শুরু করো বাম দিক থেকে 1 2 3 4 করে, 1 2 মানে শূন্যর পরে 1 2 3 4 5 6 7, 6 অথবা 7 যে কোনো একটা মিলে গেছে না? মনে হচ্ছে একদম হুবহু মিলে গেছে। তোমাদের ছবিতে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, আমার কাছে 6 অথবা 7 এর কিছু একটা মনে হচ্ছে। যতটুকু মনে হচ্ছে 7 মনে হয় এক্স্যাক্টলি মিলেছে, 7 এক্স্যাক্টলি মিলেছে। তাহলে এখানে ভার্নিয়ার সমপতন বা ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 7। ভার্নিয়ার ধ্রুবক কত ভাইয়া? ভার্নিয়ার ধ্রুবক দেখো এখানে লেখা আছে, এলসি লেখা আছে 0.01 সেন্টিমিটার। অথবা তুমি চাইলে বের করতে পারো। কিভাবে বের করবা? এখানে ভার্নিয়ার স্কেলের টোটাল 10টা দাগ কাটা আছে আর ভার্নিয়ার স্কেলের 10টা দাগ মেইন স্কেলের 9টা দাগের সমান। তুমি এভাবে দিয়ে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে পারবা। তাহলে তুমি কি করলা? অ্যান্সারটা তো বের করতে পারবা। তাহলে এটা হবে কত মিলিমিটার বলো তো? যদি সেন্টিমিটারে মাপতে চাই তাহলে রিডিং আসবে কত? স্কেলের রিডিং হচ্ছে 1, তারপর প্লাস ভার্নিয়ার সমপতন তোমরা বলছো 7, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমরা কত বলছো? এখানে দেওয়া আছে 0.01। এভাবে দিলে তুমি চাইলে চেক করতে পারবো তোমার অ্যান্সার কি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, এখন তুমি বলবো যে ভাই আমি স্টিলের বলটা মাপবো না, আমি অন্য কিছু মাপবো। সমস্যা নাই, সেটাও মাপতে পারো। ধরো তুমি এখানে একটা বিকার দেখতে পাচ্ছ, বিকার মানে কি? পাত্র না? পাত্রটা মাপতে চাচ্ছ।
তাহলে কি করবা, অথবা সিলিন্ডারের দৈর্ঘ্য মাপতে চাচ্ছ, তাহলে তুমি সিলিন্ডার ক্লিক করো, সিলিন্ডার বা আয়রন ব্লক ক্লিক করো, তাহলে ওই আয়রন ব্লকটা চলে আসবে এখানে ছবিতে, এখানে রিফ্রেশ হয় এটা চলে আসবে। আমি আবার লিখে দিচ্ছি, রিফ্রেশ করে আবার দেখাই দিচ্ছি। তাহলে এখন আমি চাচ্ছি এই বিকারের ভিতরের ডায়ামিটারটা মাপবো, তাহলে বিকার ক্লিক করলাম, দেখছো এই যে আমি দেখো আমি স্কেলটাকে কিন্তু স্লাইড করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ আমি এই স্কেলটাকে স্লাইড করতে পারবো, ভার্নিয়ার স্কেলটাকে স্লাইড করা যায়, তো স্লাইড করে এরপরে আর আনা যাচ্ছে না, এখানে আটকে গেছে। তার মানে স্লাইড ক্যালিপার্সের ওই যে ভেতর উপরের মাথাটাকে আমি কি করলাম, পাত্রের ভেতরে রাখলাম। এখান থেকেও তুমি হুবহু মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার সমপাতন বের করে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তুমি চাইলে এভাবে মাপতে পারবা। সিলিন্ডার দাও, সিলিন্ডার দিলে সিলিন্ডারও মাপা যাবে, ঠিক আছে। এভাবে যে কোনো ধরনের অবজেক্ট তুমি চাইলে মাপতে পারো, এই যে এইভাবে ধরে ধরে নড়ায় চড়ায় তুমি মাপতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার স্ক্রু গজটা দেখাই ভাইয়া, তাহলে গুগল গিয়ে সার্চ করবে স্ক্রু গজ অনলাইন সিমুলেশন, এটা সার্চ করবা। এটা সার্চ করলে তুমি স্ক্রু গজের যেভাবে মাপা হয় সেটাও পেয়ে যাবে। দেখছো স্ক্রু গজটা দেখতে এরকম হয়। এখন স্ক্রু গজ দিয়ে কিভাবে মাপে ভাইয়া, এখানে দেখতে পাচ্ছ এই যে বৃত্তাকার স্কেল আছে, রৈখিক স্কেল আছে, সবগুলো এখানে আছে। একটু লোড হোক, সাইট লিংক, তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবা স্লাইড ক্যালিপার্স অনলাইন সিমুলেশন, এটা সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে এটা লোড হতে কেন দেরি লাগতেছে, এরর কেমন করে মাপবো, হ্যাঁ এররটাও দেখাবো আজকে প্র্যাকটিক্যালি, তো দেখানো যাচ্ছে, আগে প্র্যাকটিক্যালি দেখাইনি তারপর দেখাচ্ছি। আচ্ছা, লোড হতে এত দেরি লাগতেছে কেন, আচ্ছা তোমাদের এটা দেখাই দিলাম, তুমি চাইলে এটা অনলাইনে এভাবে দেখে তুমি এখানে অবজেক্ট সিলেক্ট করে তুমি এটা মাপতে পারবা, ঠিক আছে। এটা পেঁচায় পেঁচায় যেভাবে টিপ দিলে এটা ঘুরে 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 বন্ধ হয়, আবার পিছনে টিপলে ঘুরে 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 উল্টে আসে। তো এইভাবে আচ্ছা ভাইয়ার মেবি নেট প্রবলেম, তোমরা সবাই একটু ওয়েট করো। ইন্টারনেট সমস্যার জন্য ভাইয়া একটু মানে ডিসকানেক্ট হয়ে গেছে, উনি অতি শীঘ্রই চলে আসবে, সবাই একটু ওয়েট করুন। আমি ভাইয়াকে একটু ইনবক্স কর, মানে ক্যাপাসিটি মেবি 100 এর উপরে বাড়তেছে নাকি ওই স্টুডিওতে, ওনাকে জুম মিটিং লিংকটা ইনবক্সে দিস।
আচ্ছা, রিয়াদ এখানে কি 100-র বেশি জয়েন করতে পারবে না? মানে এই স্টুডিও 2 এ 100 মানে 600 জন ক্যাপাসিটি আছে। এটা মাত্র একটু আগে মাত্র ঠিক মানে ইয়ে করা হয়েছে। মানে এই আমি আমি যে জয়েন্ট লিংকটা দিয়েছিলাম প্রথমে, ওইটা দিয়ে যদি হইতো তাহলে 600 জন হইতে পারতো। আচ্ছা এখন তাহলে মানে ক্যাপাসিটি বাড়তেছে না আরকি। মানে এটা রাত্রে থেকে আরকি মানে সবার মানে সবাই ঢুকতে পারবে ব্যবস্থা হবে আরকি। আচ্ছা, ভাইয়া কিছু বলছে? না হলে ভাইয়াকে একটা ফোন দে তো। না, আমি ভাইয়াকে এখনো মেসেজ করিনি। মানে এই মিটিং এর লিংক দিলে কি এই মিটিং এ তো আর ঢুকতে পারবেন 100 জনের বেশি? না, ওইটা দু একজন মানে বেড টেড হইতেছে না, দেখি একবার 99 হইতেছে, একবার 100, তো ওই টাইমে কি হবে। আচ্ছা দেখি। আচ্ছা, ওই ভাইয়াকে একটু ইয়ে করতো, নক করে কিংবা কল দে। আমি ভাইয়াকে মেসেজ করছি, ভাইয়া সেন্ড করে না। মেসেজ সেন্ড হয়েছে? হ্যাঁ, সেন্ড হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, দেখ।
জি ভাইয়া মনে হয় এসে পড়ছে। মিম ভাইয়া মনে হয় এসে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আনমিউট করতে পারতেছিলাম না আমাকে নিজেকে। আই এম সরি, আসলে বাসায় হঠাৎ করেই নেটের ঝামেলাটা হলো। হ্যাঁ, আমি আবার জয়েন করছি, একটু ওয়েট করো তোমরা। আমি আরেকটা আইডি দিয়ে আমার ক্যামেরাটা অন করছি, কারণ ক্যামেরা কোথায় আবার unable to join. Well, I must remove someone. আচ্ছা, আমি চলে আসছি। আই এম ব্যাক। স্পটলাইট ফর এভরিওয়ান। আচ্ছা, ঠিক আছে। সরি গাইজ, আসলে আমার নেটটা ঝামেলা করছিল, এই জন্য আমি চলে আসছি। ঠিক আছে, আমরা আমাদের পড়া শুরু করি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। যারা জয়েন করতে পারছো না, কাইন্ডলি কষ্ট করে ফেসবুক লাইভে জয়েন করো। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আমার হাতে কিছু ছিল না আসলে। একটু ইসে চলে যাই, গ্রুপে চলে যাই, কে কি বলছো একটু দেখে আসি। স্কুল এসএসসি ক্র্যাশ কোর্স, ওয়েল, সরি, আমরা যেখানে ছিলাম যে আমরা স্ক্রু গজ দেখতেছিলাম। স্ক্রু গজের কিছু কাজ করে, সেটা তোমাদের অনলাইনে আমি তোমাদের দেখাইতে চাইছিলাম, সিমুলেশন। তো সিমুলেশনটা দেখাই দিই এখন। এই যেখানে দেখতে পাচ্ছ যে অবজেক্টকে মাঝখানে রাখলে মাপা যাবে। যেমন ধরো আমি একটা এলইডি, এই যে এখানে একটা বল ব্যবহার করতেছি আমি। তো এখানে দেখা যাচ্ছে কিছু নাই, দেখতে পাচ্ছ? ঘোরানো শুরু করে দেখো, এই যে বৃত্তাকার স্কেলটাকে ঘোরাচ্ছি, এটা সামনে আগাচ্ছে, সামনে আগায় এক সময় কি হবে, এটা একদম এই যে লেগে যাবে। যখন বস্তুটার সাথে লেগে, তখন এই দেখো এখানে বৃত্তাকার স্কেল এবং হচ্ছে রিডিং দেয়া আছে। দেখতে পাচ্ছ রৈখিক স্কেলে কি 5 মিলিমিটার দাগকে ক্রস করেছে, মানে 5 মিলিমিটার দেখা যাচ্ছে। 5 মিলিমিটার পরে আর কোনো দাগ দেখা যাচ্ছে না। তাহলে রিডিং হবে কত? মেইন স্কেল রিডিং হবে কত? এখানে এল হবে 5। তারপর একটু খেয়াল করে দেখো তো, এই যে এল এর দাগটা, এই দাগ বরাবর বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগ আছে? অলমোস্ট মনে হয় 76 নাম্বার দাগটা আছে। এখানে দেখা যাচ্ছে 76 নাম্বার দাগটা লিনিয়ার স্কেলের দাগের সাথে মিলে গেছে হুবহু। তাহলে এখানে এল হবে, সি হবে, মানে সার্কুলার বৃত্তাকার স্কেলের রিডিং হবে হচ্ছে 76। এবং এখানে লঘিষ্ঠ গণন কত? লঘিষ্ঠ গণন দেখো যেখানে লেখা আছে 0.01 মিলিমিটার। তাহলে তুমি চাইলে এই অবজেক্টের দৈর্ঘ্য মাপতে পারবে না, মানে ব্যাস মাপতে পারবে না। তাহলে এইভাবে শুধু এই অবজেক্টটাই না, এখানে আরো অনেক ধরনের অবজেক্ট তুমি চাইলে এভাবে মাপতে পারবে। এবং এখানেও এররটা কিভাবে ক্যালকুলেট করে ভাইয়া? ধরো এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে আমি যদি এই স্ক্রুটা, বৃত্তাকার স্ক্রুটা প্যাচেতে একদম মিলাই ফেলি, তাহলে দেখো নরমালি দেখো এখানে কি আছে, এখানে কিন্তু একটা এরর আছে, দেখছো? আমার এই স্কেলের রিডিং এর সাথে কিন্তু স্কেলের রিডিং মিলতেছে না। বৃত্তাকার স্কেলের রিডিং এর সাথে জিরো দাগটা কিন্তু উপরে আছে, রৈখিক স্কেলের রিডিং এর সাথে আমার বৃত্তাকার স্কেলের যে জিরো দাগটা সেটা কিন্তু মিলতেছে না, দেখছো উপরে আছে। তাহলে এটাকে বলা হয় নেগেটিভ জিরো এরর। এটাকে বলা হয় নেগেটিভ জিরো এরর। তাহলে এই এরকম স্ক্রু গজের ক্ষেত্রে জিরো দাগটা যদি লিনিয়ার স্কেল থেকে উপরে হয় সেটাকে বলা হয় ঋণাত্মক এরর, নিচে হলে সেটাকে বলা হয় ধনাত্মক এরর। আর স্লাইড ক্যালিপার্সের মধ্যে জিরো দাগটা যদি এদিকে থাকে সেটাকে বলা হয় ঋণাত্মক, এদিকে থাকলে সেটাকে বলা হয় ধনাত্মক। তো জিরো এরর নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, জিরো এরর তোমাদের কোয়েশ্চেন আসে না, হ্যাঁ খুব কম আসে। তো এইভাবে তুমি অনলাইনে এই স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের সিমুলেশনটা দেখতে পারবা চাইলে। ঠিক আছে, আমি এখানে আর না যাই,
আমরা আমাদের পড়াতে চলে আসি। তাহলে জিরো এররটা কি? জিরো এরর হচ্ছে আমাদের মেইন স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা যদি না মিলে যায়, অথবা রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা যদি না মিলে যায়, তাহলে যে এররটা হয় সেটাকে বলা হয় শূন্য এরর বা শূন্য ত্রুটি। সেই শূন্য ত্রুটি দুই ধরনের, পজিটিভ, নেগেটিভ। তোমার এরর সবসময় বিয়োগ করতে হয়। এরর সবসময় মেইন তোমার যে মান আছে, মেইন যে ভ্যালু, সেটা থেকে সবসময় মাইনাস করতে হয়। ঠিক আছে? তাহলে পজিটিভ এরর হওয়া মানে মাইনাস করে দিবা, আর নেগেটিভ হওয়া মানে কিন্তু সে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। যদি এরর পজিটিভ হতে পারে অথবা এরর নেগেটিভ হতে পারে। ঠিক আছে? আমরা পজিটিভ নেগেটিভ দুটো এক্সপ্লেন করছি। আমি ওয়েটিং রুমে ওয়েট করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, অনেকে জয়েন করতে পারছো জুমে, অনেকে পারো নাই। তো আপাতত শূন্য ত্রুটিটা কি সেটা বুঝে একদম মিলায় ফেলা হয়। ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল একদম মিলায় ফেলা হয়, বা স্ক্রু গজের মধ্যেও স্ক্রুটাকে পেঁচায় 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 একদম মিলায় ফেলা হয়। তখন শূন্য দাগ যদি না মিলে উপরে নিচে থাকে সেটাকে বলা হয় শূন্য ত্রুটি। পিছট ত্রুটি কি জিনিস? পিছট ত্রুটি হচ্ছে এমন একটা ত্রুটি, যেমন ধরো স্ক্রু গজের মধ্যে তুমি দেখছিলে না, এদিকে পেঁচাইলে লেগে যায়, উল্টা দিকে পেঁচাইলে খুলে আসে। ধরো তুমি একবার পেঁচাইছো, সে যতটুকু সামনে আগাইছে, একবার উল্টা দিকে পেঁচাইছো, ঠিক ততটুকু পেছনে আসে নাই। মানে তুমি পেঁচাইছো একটা, একবার পেঁচালে সে সামনে যতটুকু যায়, একবার উল্টা দিকে পেঁচালে সে পেছনে ততটুকু আসার কথা না। কিন্তু যদি সামনে পিছনে কম বেশি আসে, মানে ধরো ওই যে তোমার স্ক্রুটা আছে না, স্ক্রুটার মধ্যে ক্ষয় হয়ে গেছে কোনোভাবে, ক্ষয় হয়ে যাওয়ার কারণে আগে এক প্যাচ ঘুরাইলে যতটুকু যাইতো এখন ততটুকু যায় না। এক প্যাচ সামনে ঘুরাইলে হয়তো 1 মিলিমিটার যায়, পেছনে ঘুরাইলে হয়তো 0.8 মিলিমিটার খুলে আসে বা আরো বেশি খুলে আসে। তার মানে সমান সমান পরিমাণ সামনে পেছনে আগায় না। যে সকল যন্ত্রপাতি স্ক্রু নীতির উপর ভিত্তি করে তৈরি করা আছে, স্ক্রু নীতির উপর, সেই সব যন্ত্রে এই ধরনের ত্রুটি দেখা যায়, পেছট ত্রুটি বলা হয়। হ্যাঁ, সামনে যতটুকু আগায় পেছনে ততটুকু আগায় না, সেম পরিমাণ রোটেট করছে। ফাইন। আরেকটা ত্রুটি আছে যেটাকে বলা হয় লেভেল ত্রুটি বা আনুভূমিক রেখা ত্রুটি। এটা হচ্ছে রিডিং নেওয়ার সময় তুমি কোন দিক থেকে তাকাচ্ছ, হয়তো তুমি উঁচা করে তাকাচ্ছ, তাহলে তুমি একটা রিডিং দেখবা। আবার তুমি একদম সমান করে তাকাচ্ছ, তাহলে হয়তো একটা রিডিং এর মান দেখবা। আবার হয়তো তুমি এই দিক থেকে তাকাচ্ছ, তাহলে আরেকটা রিডিং এর মান দেখবা। এই যে তুমি তাকাচ্ছ, হ্যাঁ, বা আনুভূমিক রেখা বরাবর না তাকানোর কারণে যে ত্রুটিটা হচ্ছে সেটাকে আমরা আনুভূমিক রেখা ত্রুটি বলতে পারি। ঠিক আছে? বা এটা আসলে অনেক ধরনের ত্রুটি হতে পারে। যেমন ধরো দুইটা জায়গা এরকম উঁচা নিচে, এখানে এক ধরনের ত্রুটি দেখা যায়, হাইটের কারণে আরেক ধরনের ত্রুটি দেখা যেতে পারে। তো এই ত্রুটিগুলোর নাম জাস্ট মনে রাখলেই চলবে, আপাতত এত বেশি ডিটেলসে যাওয়া দরকার নেই। যে যান্ত্রিক ত্রুটির মধ্যে কোন কোন ত্রুটি পড়ে সেটা হচ্ছে শূন্য ত্রুটি, পেছট ত্রুটি, আনুভূমিক রেখা ত্রুটি। এরপরে আরেক ধরনের ত্রুটি আছে, সেটাকে বলা হয় পর্যবেক্ষণগত ত্রুটি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটির মধ্যে তিনটা ক্লাসিফিকেশন দেখলাম। পর্যবেক্ষণগত ত্রুটির মধ্যে হচ্ছে তুমি কোন ভাবে তাকাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে কিছু ত্রুটি দেখা যায়। ব্যক্তিগত ত্রুটি আছে, প্রান্তদ্বয় ত্রুটি আছে, লম্বন ত্রুটি আছে, সূচন ত্রুটি আছে, পরিবেশগত ত্রুটি আছে। এগুলো জাস্ট নাম আপাতত মনে রাখো, ডিটেলসে যাওয়ার দরকার নাই। এখানে এলোমেলো ত্রুটি আছে, পুনরাবৃত্তিক ত্রুটি আছে। ত্রুটি নিয়ে এত কিছু যাওয়ার দরকার নাই, জাস্ট এখানে কিছু ইনফরমেশন, এগুলো হয়তো আসে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেমন তোমাকে বলা হলো যন্ত্রের দ্বারা ত্রুটিকে কি বলে? যান্ত্রিক ত্রুটি। তারপর এখানে বলা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি কোন ত্রুটির আন্ডারে পড়ে? যেমন পর্যবেক্ষণমূলক ত্রুটির আন্ডারে পড়ে হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। এই তোমাদের আগে দেখো, এই ব্যক্তিগত ত্রুটি কার আন্ডারে পড়তেছে? পর্যবেক্ষণগত ত্রুটির আন্ডারে। এরকম কিছু ছোট ছোট এমসিকিউ আসে। যেমন যে ত্রুটি একাধিকবার ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় ধ্রুব ত্রুটি, মানে বারবার একই রকম ত্রুটি পাচ্ছ। তারপর হচ্ছে এলোমেলো ত্রুটি কখনোই পুরোপুরি দূর করা যায় না। কোন ত্রুটি কখনোই দূর করা যায়? এলোমেলো ত্রুটি, মানে এলোমেলো ভাবে বারবার মান নিতেছো, বারবার বিভিন্ন একটু ত্রুটি থেকে যাচ্ছে, তাহলে এই ত্রুটিগুলোকে কখনোই দূর করা যাবে না। যাই হোক, এগুলো হচ্ছে কিছু থিওরি ছিল, থিওরি আমাদের অত ডিটেলসে পড়া দরকার নাই, আমরা সামনে আগাই।
ডিরেক্ট ম্যাথে চলে যাই, ম্যাথে কি কি ত্রুটি লাগবে সেটা চলে যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। এই দুইটা টার্ম সবসময় বেশি শুনবা তোমরা, বিভিন্ন ম্যাথে তোমাকে বলবে চূড়ান্ত ত্রুটি বের করো বা আপেক্ষিক ত্রুটিটা বের করো। তাহলে চূড়ান্ত ত্রুটি কাকে বলে? ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2 সেটার মডুলাস। যেমন ধরো তোমার কাছে একটা সেন্টিমিটারের দাগ কাটা স্কেল আছে, এখন তুমি সেই স্কেল বা ধরো 10 সেন্টিমিটার পাবা, তাহলে তোমার কাছে একটা স্কেল আছে মনে মনে যেটা বললাম, সেই স্কেলে হচ্ছে সেন্টিমিটারে দাগ কাটা, ছোট ছোট দাগ হচ্ছে সেন্টিমিটারে কাটা। ওই স্কেল দিয়ে যখন তুমি কোনো মাপ ধরো, সেটা আসলো 10 সেন্টিমিটার, একটা মাপ মেপেছো তুমি কিছু, সেটা 10 সেন্টিমিটার পেয়েছো, তাহলে তুমি এক্স্যাক্টলি 10 সেন্টিমিটার বলতে পারবো না, তার মধ্যে কিছু এরর থাকতে পারে। কতটুকু এরর থাকবে ভাইয়া? সেই এররটা হচ্ছে প্লাস মাইনাস ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2, মানে এটার সবচেয়ে ছোট একক কোনটা? সেন্টিমিটার না? 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারকে অর্ধেক করলে কত আসে? 0.5 সেন্টিমিটার না? তাহলে এই যে তুমি 10 সেন্টিমিটার মাপছো, এই 10 সেন্টিমিটারের মধ্যে চূড়ান্ত ত্রুটি হতে পারে এই যে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। আবার ধরো তোমার কাছে একটা স্কেল আছে, যে স্কেলে হচ্ছে মিলিমিটারে দাগ কাটা, সেখান থেকে তুমি মেপে পাইলা 10 মিলিমিটার, তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কি হবে? সেটা হতে পারে হচ্ছে তোমার মিলিমিটার স্কেলের সবচেয়ে ছোট একক কি? মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারের অর্ধেক মানে হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে যদি তোমাকে কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় যেখানে কতটুকু এরর কিছু বলা হয় নাই, তাহলে তুমি এরর হিসেবে ধরে নিবা, এরর হিসেবে বা ত্রুটি হিসেবে ধরে নিবা সেটার ক্ষুদ্রতম পরিমাপযোগ্য মান ডিভাইডেড বাই 2 সেটার মডুলাস, মানে প্লাস মাইনাস। আমি আবার বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দিলে বুঝবা। আসলে তোমাদের বইয়ের একটা এক্সাম্পল দেখাই, যেমন তোমাদের বইয়ে একটা কোয়েশ্চেন আছে এরকম, দেখো যেমন তোমাদের বইয়ে একটা কোয়েশ্চেন দেখাই, তাহলে বুঝতে পারবা ভালোভাবে। দেখো ক্লাসটা মাঝখানে হঠাৎ করে চলে শেষ হয়ে গেল, তো এই জন্য হয়তো অনেকের ঝামেলা লাগতে পারে। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ একটু ওয়েট করো। এই দেখো এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তুমি, মাঝখানে কোয়েশ্চেনটা দেখো। তুমি একটি বাক্স রুলার দিয়ে মেপেছো, যেখানে শুধু সেন্টিমিটারে দাগ কাটা থাকে, মানে একটা রুলার স্কেল, সেখানে শুধু সেন্টিমিটারে দাগ কাটা আছে। সেই বাক্সটার দৈর্ঘ্য তুমি পেয়েছো 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এই মাপাগুলা কি তোমার অ্যাকুরেট হয়েছে? প্রথম কথা হচ্ছে এটার মধ্যে কি কোনো ত্রুটি নাই? আছে। ত্রুটির কথা কিন্তু বলা হয় নাই কোশ্চেনে, কোথাও ত্রুটির কথা বলা হয় নাই, বাট ত্রুটি আছে। সেই ত্রুটিটা যখন মাপবা, কিভাবে মাপবা ভাইয়া? সেটা মাপার জন্য তোমাকে কি করতে হবে? স্কেলটা যেহেতু সেন্টিমিটারে দাগ কাটা, তাহলে এরর হতে পারে সেন্টিমিটারের অর্ধেক, মানে এদিক সেদিক কতটুকু এদিক সেদিক হবে? এদিক সেদিক হতে পারে এই যে 0.5 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারে। মানে তুমি 10 সেন্টিমিটার মাপছো, সেটা হয়তো বেড়ে 10.5 সেন্টিমিটার হতে পারে, অথবা কমে 9.5 সেন্টিমিটার হতে পারে। তার মানে এরর এদিক সেদিক কতটুকু হতে পারে? যেহেতু স্কেলটা সেন্টিমিটারে দাগ কাটা, তাহলে সেন্টিমিটারের অর্ধেক এদিক সেদিক হতে পারে। আবার এমন হতে পারতো যে ভাই স্কেলটা হচ্ছে মিলিমিটার স্কেল, এবং সেখান থেকে তুমি মেপে 10 মিলিমিটার, 5 মিলিমিটার আর 4 মিলিমিটার পাইছো। তাহলে সেক্ষেত্রে এদিক সেদিক কতটুকু হতে পারে? এদিক সেদিক হতে পারতো প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। তার মানে যখন তোমাকে এররের কথা বলা হয় না, তখন তুমি যেটা করো, যেই স্কেল দিয়ে মেপেছিলা সেই স্কেলের ক্ষুদ্রতম এককের অর্ধেক এদিক সেদিক এরর ধরে নাও, তাহলে এটাকে বলা হয় তুমি চূড়ান্ত এরর বলতে পারো। চূড়ান্ত এররের মধ্যে হয়তো 9.5 হবে, নয়তো 10
অথবা যেটা তুমি 5 মিলিমিটার মেপেছো সেটা হয়তো 4.5 মিলিমিটার হবে সবচেয়ে ছোট, অথবা বেশি হলে 5.5 মিলিমিটার হবে। তার মানে এদিক সেদিক কতটুকু হতে পারে সেটা হচ্ছে ক্ষুদ্রতম এককের অর্ধেক। বোঝা গেছে? এরর গুলো হচ্ছে বইয়ের বাইরে থেকে পড়াইছি, মানে হচ্ছে কিছু জিনিস আমি ইন্টার থেকে আনছি, কিছু জিনিস তোমাদের লাগবে, ঠিক আছে? এররের কিছু জিনিসপত্র, থিওরি গুলো, ওটা আমি তোমাদের সাথে নোটে শেয়ার করবো, নোটের সাথে দিয়ে দিব, মোটামুটি বইয়ের সাথে থাকবে। কিভাবে ক্যালকুলেট করবা? তুমি মাপ তো বেড়ে 10.5 হবে, অথবা কমে গেলে 9.5 হতে পারে, আর কিছু না। আমি তোমাদের এরর থিওরি গুলো এগুলো হচ্ছে কি আমি আরো সময় নিয়ে পড়াতাম, বাট আজকে মাঝখানে ক্লাসটা হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়ার কারণে আমি আসলে পড়ে, সো ওটা আপাতত না পড়লেও চলবে। হ্যাঁ, ওটা আমি আরেকদিন হয়তো আবার দেখাবো। এখন ম্যাথে চলে আসি, ম্যাথ ইম্পর্টেন্ট। তাহলে যখনই এরকম কোনো মান বলবে তখন তুমি কি করবা? এররের কথা যদি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলা না থাকে, তুমি কম বেশি ধরে নিয়ে ম্যাথ করবা। হ্যাঁ ভাইয়া, কোশ্চেনে এরর দেয়া না থাকলেও তোমাকে যদি বলা হয় এরর ক্যালকুলেট করো, তাহলে এরর তুমি কোথায় ক্যালকুলেট করবা? অবভিয়াসলি এইভাবে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস এভাবে। আচ্ছা, এখন আমি সামনে আরেকটু যাই। এটা তো ছিল চূড়ান্ত এরর। তাহলে চূড়ান্ত এরর বের করার সময় তুমি প্লাস মাইনাস এভাবে ধরে নিতে পারো অর্ধেক করে। আর আরেকটা মান যেটা করা লাগতে পারে সেটা হচ্ছে এইভাবে, একটু পরে আমি দেখাবো। যেমন একটু পরে আমি একটু পরে দেখাবো। এটা হচ্ছে মূল মান থেকে পরিমাপকৃত মান বিয়োগ করে যেটা আসে সেটার মডুলাস। একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলা সেটা যদি আমি কন্টিনিউ করি, ধরো তুমি একটা দৈর্ঘ্য মেপে এল মেপে পেয়েছো হচ্ছে 10 সেন্টিমিটার। এখন তোমাকে বলা হলো ক্ষেত্রফলটা মাপো। তাহলে যখন তুমি ক্ষেত্রফলটা মাপবা তখন তুমি কি করবা? দৈর্ঘ্যের স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, চিন্তা করো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে দৈর্ঘ্যের স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যখন এরিয়া তুমি মাপবা, এরিয়া মাপতে গেলে কি পাবা? 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে তোমার এরিয়া পাইছো তুমি। এটা ছিল লেন্থ, এটা হচ্ছে এরিয়া। অ্যাকুরেট লেন্থ, অ্যাকুরেট এরিয়া। 10 সেন্টিমিটার হচ্ছে অ্যাকুরেট মাপছো, ঠিক অ্যাকুরেট মানটা ধরলে ক্ষেত্রফল তুমি পাবে 100 সেন্টিমিটার স্কয়ার। এখন আমি তো বলছি এরর হতে পারে, এদিক সেদিক হতে পারে। তাহলে এই 10 সেন্টিমিটারটা যদি ছোট, মানে এরর যদি কম হয়, তাহলে কতটুকু হবে বলতো? কমে হয়তো সর্বোচ্চ হতে পারে এলটা কমে আমরা বলেছি 9.5 সেন্টিমিটার হতে পারে। যদি এরর হয় কম হয় তাহলে কমে 9.5 হতে পারে সর্বোচ্চ। সর্বোচ্চ সবচেয়ে ছোট মিনিমাম দিয়ে যে এরিয়াটা পাবা সেটাও কি মিনিমাম এরিয়া হবে না? যে 9.5 ইন্টু 9.5, এটা তো একটা হয়তো যে তোমার ত্রুটি হয়েছে বেশি। ত্রুটি যদি বেশি হয় তাহলে বেড়ে কত হতে পারে? এই মানটা 10টা বেড়ে কত হতে পারে তুমি জানো? 10 বেড়ে সর্বোচ্চ 10.5 হতে পারে সেন্টিমিটার। তাহলে সেই সবচেয়ে বড় দৈর্ঘ্যটা নিয়ে তুমি যখন এরিয়া বের করবা তখন এরিয়ার ম্যাক্সিমাম মান কত হবে? 10.5 ইন্টু 10.5 না? তাহলে একটা হচ্ছে অ্যাকুরেট মান যেটা হচ্ছে 10 সেন্টিমিটার ধরছো, ক্ষেত্রফল হচ্ছে 10 ইন্টু 10 100। আর আরেকটা হচ্ছে সবচেয়ে ছোট দৈর্ঘ্য, যদি ভুল হয়ে সবচেয়ে ছোট কতটুকু হবে সেটা হচ্ছে 9.5 দৈর্ঘ্য, তাহলে সেটার ক্ষেত্রফল কত হবে? 9.5 ইন্টু 9.5। আবার যদি সবচেয়ে বড় ভুল যদি বড় হয়, বেশি হয়, তাহলে ভুল বেশি হলে আমরা বলেছি দৈর্ঘ্যটা হতে পারে এল ম্যাক্সটা হতে পারে কত? 10.5 সেন্টিমিটার। তাহলে এরিয়া ম্যাক্স কত হবে? তুমি এটা দিয়ে যদি এই বড় দৈর্ঘ্যটা দিয়ে যদি একটা ক্ষেত্রফল বের করো সেটা কত হবে? 10.5 ইন্টু 10.5 সেন্টিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে অ্যাকুরেট মান ভুল হলে ছোট কতটুকু হতে পারে এরিয়া, আর ভুল বেশি হলে বেশি কত হতে পারে। তাহলে তুমি কি পেয়েছো? মেইন একটা মান পেয়েছো, এটা থেকে ছোট একটা এরিয়া পেয়েছো, বড় একটা এরিয়া পেয়েছো।
ভুল হলে ছোট এরিয়া, বড় হলে বড় যে এরিয়াটা সেটা। এখন দুইটার তো পার্থক্য আছে। তোমাদের এখানে যে একটা পেজ আমি অ্যাড করি, এটা বুঝাই আলাদা করে। তাহলে তোমার হচ্ছে এক্সাক্ট যে মানটা থাকবে সেটা মাঝখানে আমি এটা দিয়ে শেষ করে দিব আজকে। হ্যাঁ, এক্সাক্ট মান নেব। তুমি এল এর মান পেয়েছো 10 সেন্টিমিটার, এবং এরিয়া যখন ক্যালকুলেট করেছো 10 × 10 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন তুমি এরর চিন্তা করবা, ভুল হলে কি হবে? এরর হয় পজিটিভ এরর, মানে তোমার ভুল করে তুমি এল এর মান তোমার আসতেছে, হচ্ছে ধরো 10.5 সেন্টিমিটার। ভুল করছো যেহেতু, আমি বলছি এদিক সেদিক 0.5 এদিক সেদিক হতে পারে। তাহলে ভুল এরিয়াটা কত আসবে এখন যদি এটা নিয়ে ক্যালকুলেট করো? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেটর বের করি, কত আসে? ক্যালকুলেটরে যদি বের করি আমার আসবে হচ্ছে 10.5 ইন্টু 10.5, এটা আসে 110.25। তাহলে এরিয়া আসতেছে 110.25 সেন্টিমিটার স্কোয়ার। আবার এখন যদি তুমি ভুল করে ছোট মানটা নিয়ে নিতা, সবচেয়ে ছোট কতটুকু হতে পারে ভুল হলে? তাহলে এবার এরর নেগেটিভ যদি এরর হয় তাহলে কতটুকু হতে পারে? এটা ছোট হয়ে হয়তো 9.5 সেন্টিমিটার হবে, এর চেয়ে বেশি ছোট তো হবে না ভুল হলে। সেই দৈর্ঘ্যটা দিয়ে যদি তুমি এখন এরিয়া বের করতে চাও, তাহলে 9.5 × 9.5 কত আসে? এটা ক্যালকুলেট করলে কত আসবে একটু দেখো তো। 9.5 × 9.5 90.25, তাহলে এটা আসতেছে 90.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি দেখলাম এক্সাক্ট মান কিন্তু 10 সেন্টিমিটার ছিল, আমার মাপা মান, পরিমাপকৃত মান এটা। ক্ষেত্রফল ছিল 100 সেন্টিমিটার স্কোয়ার। শুধু দৈর্ঘ্যর কথা যদি চিন্তা করি, সেই দৈর্ঘ্যটা 10 থেকে বেড়ে হয়তো 10.5 হবে, নয়তো কমে 9.5 হবে, এটাই হতে পারে। তাহলে আমার চূড়ান্ত এরর কতটুকু? দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত এরর কতটুকু? +-0.5। দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত এরর। তাহলে আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত এরর কতটুকু? আমার চূড়ান্ত এরর হবে +-0.5 সেন্টিমিটার। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত এরর কত হবে বলো দেখি? ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত এরর কত হবে আমার? ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত এরর কত? এটা তো হচ্ছে অ্যাকুরেট মান। ছোট হলে 90 এতটুকু হবে, বড় হলে এতটুকু হবে। তাহলে ভুল, সর্বোচ্চ ভুল কোনটা বলো? আমি এরর হিসেবে কাকে নিব? আমি কি এই দুইটার বিয়োগফল নিব, নাকি আমি এই দুইটার বিয়োগফল নিব? দৈর্ঘ্যের এররের ক্ষেত্রে আমি কি করছিলাম, এটা থেকে এটা বিয়োগ করলে 0.5 হয়, আবার এটা থেকে এটা বিয়োগ করলেও 0.5 হয়, যে কোনো একটা নিলে হয়েছে দৈর্ঘ্যের চূড়ান্ত এরর। কিন্তু ক্ষেত্রফল বের করার সময় যখন আমি এরর নিচ্ছি ভাইয়া, তখন তো এই দুইটার বিয়োগফল আর এই দুইটার বিয়োগফল সেম হচ্ছে না। হচ্ছে কি? আমার মনে হয় না তো হচ্ছে সেম। দেখো তো এই দুইটার বিয়োগফল কত? এই দুইটার বিয়োগফল হচ্ছে 10.25। 10.25 এটা হচ্ছে এই দুইটার বিয়োগফল। আর এই পাশে দুইটা বিয়োগফল কত আসে? এই পাশে দুইটার বিয়োগফল আসতেছে কত? 9.75।
তাহলে তুমি কি ভাইয়া 10.25 সেন্টিমিটার নিবেন ভাইয়া, নাকি আপনি 9.75 নেবেন? কোনটা নেবেন? আপনি তো বিয়োগফলকে এরর হিসেবে চিন্তা করেন, ক্ষেত্রফলের চূড়ান্ত এরর, তাহলে তোমাকে নিতে হবে সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় এররটা তোমাকে নিতে হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে এই যে 10.25। তাহলে তোমার ক্ষেত্রফলের ক্ষেত্রে এরর হচ্ছে, চূড়ান্ত এরর হচ্ছে এটা। ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত এরর হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এটা কিভাবে পাইলাম? এই যে এখান থেকে পাইলাম, এই মূল মান মাইনাস পরিমাপকৃত মান। মূল মান ছিল 100, আর পরিমাপকৃত মান ছিল কত? 110.25। তাদের বিয়োগফলের মডুলাস মানটা নিয়েছে, মানে ধনাত্মক মানটা নিয়েছে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া আপনি কেন এই দুইটার বিয়োগফল নিলেন? আপনি 9.75 কেন নিলেন না? এটাও তো একটা ভুল। এই পাশে ছোটটা কেন নিলেন না? এর কারণ হচ্ছে আমরা যখন ভুল ক্যালকুলেট করি, ভুলটা সর্বোচ্চটা ক্যালকুলেট করি সবসময়। যেমন তুমি যখন মানুষের উপকার করো, অনেক মানুষের উপকার করলা, হ্যাঁ, একটা মানুষের অনেক উপকার করলা, হঠাৎ করে একটা ভুল করছো, একটা অপকার করে ফেলছো। এখন কেউ যদি তোমাকে বলে যে সে অপকার করছে, কি অপকার করছে তোমার, তখন তুমি কিন্তু খুঁজে 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 বলবা তার সবচেয়ে বড় অপকারটা, মানে সবচেয়ে বড় ক্ষতিটা বলবা। একজন তোমাকে 5 টাকা, তোমার কাছ থেকে 5 টাকা চুরি করেছে বা তোমাকে 5 টাকা ঠকাইছে, আরেকদিন তোমাকে 100 টাকা ঠকাইছে। এখন যদি কেউ তোমাকে বলে সে তোমাকে কত টাকা ঠকায়, তখন তুমি কি বলবা? তুমি কি বলবা 5 টাকা ঠকায়? তুমি কিন্তু ওই সবচেয়ে বড় ক্ষতিটা যেটা করছে সেটা বলবা, যে ও ক্ষতি করছে 100 টাকা ক্ষতি করছে, আমাকে 100 টাকা ঠকাইছে। তাহলে আমি কি করি, মানুষের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, যে কে কতটুকু খারাপ করলো, তখন আমরা সবসময় বড় খারাপটাকেই আইডেন্টিফাই করি, বড় খারাপটাকেই তুলে ধরি। ঠিক সেম ভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম এটা অ্যাকুরেট মান, ভুল হলে সর্বোচ্চ ক্ষেত্রফল হয়তো এত হতে পারতো, সর্বনিম্ন হলে ক্ষেত্রফল এত হইতে পারতো, কিন্তু এই দুইটার বিয়োগফল কতটুকু সেটাই তো আমার এরর। মেইন মান থেকে কতটুকু তুমি মানে এপাশে ওপাশে চলে গেলা, এটাই তো হচ্ছে এরর। কিন্তু আমি দেখতে পাচ্ছি বড়র দিকে আছে 10.25, কমের দিকে আছে 9.75। তাহলে কোন এররটা আমি নিব ভাইয়া? আমি সবসময় বড় এররটা নিব। ঠিক আছে, আমি সবসময় মানুষকে বলবো যে সবচেয়ে বড় ক্ষতিটা, হ্যাঁ, যে আমার ক্ষতি করেছে, সবচেয়ে বড় ক্ষতিটা যেটা করেছে সেটাই। একটা ক্ষতির কথা বলা হয় যে কোন ক্ষতিটা করছে তোমার, বড় ক্ষতি কি করেছে, তুমি বলবো সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সেটা। 1000 উপকার করলে সেটা বলবে না, একটা উপকার করছো, সেই অপকারটা তোমাকে বারবার তুলে ধরো। মানুষের স্বভাব খারাপ, ঠিক না? মানুষ এরকম কাজ করে। কেউ কেউ বলতেছো ভাই 5 টাকা ক্ষতি করছে, 10 টাকা 100 টাকা লস করে, মানে আমাকে ই করাইছে, তাহলে আমি 105 টাকা বলবো না। তোমাকে একটা কথা বলেছে, এরর একটা দাও, যোগ করতে বলা হয়নি। যোগ করতে বলতে যদি আমি এই পাশে এরর এই পাশে এরর যোগ করতাম, যোগ করি না, আমি বলছি একটা অ্যান্সার দাও, যে কোনো একটা, হয়তো 5 নয়তো 100। তুমি কোন অ্যান্সারটা দিবা? সেটা তোমাকে 100 টাকা ঠকাইছে, তুমি 100 কথা বলবা, তুমি 5-এর কথা কিন্তু কখনো বলবা না। একটা কথা যদি বলতে বলে, এরকম মানুষের স্বভাব যেরকম, এই জন্য আর কি, মানুষের স্বভাব খারাপ, মানুষ এরকমই, সে সবসময় বড় ক্ষতিটার কথাই বলে। আচ্ছা, আল শাহরিয়ার তানভীর, তুমি হচ্ছে হেঁটে হেঁটে ক্লাস করতেছো, বাট ইন সাম কেস অ্যাভারেজ এরর নেয় কেন? হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে অ্যাভারেজ এরর বের করতে বলবে, যে তুমি অ্যাভারেজ এররটা বের করো, তখন তুমি অ্যাভারেজ এররটা বের করতে দিবা। বাট কেউ যদি অ্যাভারেজ বের করতে না বলে, একটা বের করতে বলে, তখন তুমি কি করবা? সবচেয়ে বড় এররটা দিবা। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি তোমাদের এররের ব্যাপারটা কি? এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় আয়তন বের করো, এবং আয়তনের চূড়ান্ত এরর কত সেটা বের করো, তাহলে কি করবা? এখন ইউ আর আস্কড টু ফাইন্ড আউট দ্য এরর ফর ভলিউম। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে এখন তুমি আয়তন বের করো এবং আয়তনের চূড়ান্ত এররটা কত হবে, তাহলে কি করবা বলো? তাহলে তোমাকে বলা হয়েছে এবার
আয়তনের জন্য চূড়ান্ত এররটা বের করো। চূড়ান্ত এররটা কত? তখন তুমি কি করবা? তখন একটা ভি রিয়েল যেটা কত হবে 10 ইন্টু 10 ইন্টু 10, এটা তো হচ্ছে রিয়েল আয়তন না, 1000 সেন্টিমিটার কিউব। তারপর তুমি সবচেয়ে ছোট আয়তনটা বের করবা, ভুল যদি হয় সেটা দিয়ে আয়তন বের করবা। তাহলে ভি মিনিমাম কত হবে 9.5 9.5 9.5, এখান থেকে কিছু একটা পাবা। আবার তুমি কি করবা? ভি ম্যাক্সিমাম বের করবা, মানে যদি ভুল বড় হয় সেই ভুল দিয়ে বড় ভুলের আয়তনটা কত হতে পারে 10.5 10.5 10.5 বের করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ছোট হলে সবচেয়ে ছোট কত, বড় হলে সবচেয়ে বড় কত। তখন তুমি দুইটার বিয়োগফল নিবা, এপাশে বিয়োগফল এপাশে বিয়োগফল, যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে তোমার আয়তনের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। কথা কি বোঝা গেছে? তাহলে আয়তন বের করে সব থেকে বেশি মানটা নিব না, সব থেকে বেশি মানটা নিবা না, এররটা বিয়োগফলটা, এইটা এবং এটার বিয়োগফলের মধ্যে যেটা বের পাবা, এইটা আর এটার বিয়োগফলের মধ্যে যেটা পাবা, এই দুইটার মধ্যে সবচেয়ে বড়টা নিবা। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? যখনই তোমাকে এরকম ত্রুটি বের করতে বলে তাহলে প্রথমত যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে আমি যেটা করি প্লাস মাইনাস হাফ ধরে নেই, এদিক সেদিক হবে। আর এইভাবে ক্ষেত্রফল আয়তন বের করার সময় বিয়োগফলটার সবচেয়ে বড় মানটা নেই। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এই এরর বোঝা হয়ে গেলে আমরা এখানে একটা ম্যাথ দেখতে পারি, একটা ম্যাথ দেখব। আচ্ছা এখানে আপেক্ষিক ত্রুটি তো বুঝাই নাই, আপেক্ষিক ত্রুটি নামে আরেকটা ত্রুটি আছে, এতক্ষণ যেটা বুঝাইছি সেটা কি চূড়ান্ত ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি যদি বোঝাতে হয় আরেকটা পেজ অ্যাড করতে হবে। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এখন আমরা দেখবো আপেক্ষিক ত্রুটি কি জিনিস। আপেক্ষিক ত্রুটি নাম শুনে আসলে বোঝা যাচ্ছে যে এটা সাপেক্ষে ত্রুটি না, একটা সাপেক্ষে আরেকটা। যেমন আমরা যদি আমাদের আগের স্লাইডে যাই, যে আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 100%। আপেক্ষিক ত্রুটির ফর্মুলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 100%। যেমন তোমরা একটু আগে দেখতে পাইছো এখানে ক্ষেত্রফলের একটা ত্রুটি পাইছি, চূড়ান্ত ত্রুটি পাইছি কত 10.25, তোমরা নিজেরাই বলছো 10.25 হচ্ছে চূড়ান্ত ত্রুটির একক, মানে চূড়ান্ত ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হবে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি পাইছো 10.25, আর অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, ক্ষেত্রফল কত ছিল 100 ইনটু 100%। এটাই হবে হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি, এবং এটার মান কত আসে 10.25 ডিভাইডেড বাই 100 ইনটু 100, এটা হচ্ছে 10.25%। 10.25%, তাহলে এটার আপেক্ষিক এরর হচ্ছে 10.25%। ক্ষেত্রফলের আপেক্ষিক এরর, আমরা ক্ষেত্রফলের আপেক্ষিক এরর বের করেছি। আজকে খুব তাড়াহুড়া করে পড়াইছি, আর লিখতেও সুন্দর করে পারি নাই কারণ আমার মনটা খারাপ ছিল, হঠাৎ করে ক্লাসের মাঝখানে বের হয়ে গেছে এই জন্য। তাহলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি যেটা বের হয় সেটাকে আমার পরিমাপকৃত মান দিয়ে ভাগ করে ইনটু 100% করলে আপেক্ষিক ত্রুটি আমি পেয়ে যাব। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল গেলে আই থিঙ্ক একটু বেশি ভালো ক্লিয়ার হবে। এই দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, একটা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 92 সেন্টিমিটার, এটা তোমরা করবা সবাই। ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে আমাকে আপেক্ষিক ত্রুটি চেয়েছে, আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান সমান কত চূড়ান্ত ডিভাইডেড বাই পরিমাপকৃত মান
ইন্টু 100%, এটা হচ্ছে আপেক্ষিক। কিভাবে করা যায় বলো? এখানে কিন্তু অন্য কোনো এররের কথা বলা হয়নি, জাস্ট বলা আছে 92 সেন্টিমিটার তুমি মাপছো। ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি চাইছে। তাহলে আগে অবশ্যই চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, কারণ ভাইয়া আপেক্ষিক ত্রুটির মধ্যে তো চূড়ান্ত ত্রুটি আছে, আমাকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। এবং এখানে অন্য কোনো কথা বলা হয় নাই, বাট একটা কথা বলা হয়েছে ভাইয়া, ক্ষুদ্রতম ঘর 1 সেন্টিমিটার। আমরা কি বলেছিলাম? মিস্টার খালিদ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনোযোগ দাও। হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। সামনে স্টুডেন্টকে দেখলে ভালো লাগে। হ্যাঁ, তোমাদেরকে দেখতে পাচ্ছি, একজনকে দেখতে পাচ্ছি, খালিদকে শুধু, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে কতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে? মুক্তাসিম ফুয়াদও আছে আমাদের সাথে, ভেরি গুড। তাহলে বইয়ের দৈর্ঘ্য 92 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে ক্ষেত্রফল কত বের করতে পারবো ভাইয়া? আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, সবাই পারবা। তাহলে এক্সাক্ট যে মানটা পেয়েছো সেটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। সেটা কত হবে ভাইয়া? 92 ইন্টু 92। এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, এক্সাক্ট ক্ষেত্রফল। এখানে কিন্তু কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি পাও নাই। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকে আছো, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, মানে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা ভিডিও অন করেছো। ফাইন, তাহলে এক্সাক্ট ক্ষেত্রফল হচ্ছে 92 ইন্টু 92 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু এখন ভাইয়া ভুল তো ক্যালকুলেট করি নাই, ভুল কত হতে পারে? যেহেতু ভুলের কথা অন্য কোনো ভাবে বলা নাই, আমরা শিখিয়েছি যে প্লাস মাইনাস হাফ এদিক ওদিক হতে পারে। যেহেতু ক্ষুদ্রতম মান 1 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কেলে মেপেছো, তাহলে এদিক সেদিক কত হতে পারে ভাইয়া? 0.5 কম হতে পারে বা 0.5 বেশি হতে পারে আমার দৈর্ঘ্যটা। তাহলে যদি আমার কম হয় ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা আমি যদি কম মাপি, ভুলে কম মেপে ফেলি, কতটুকু কম হবে? 0.5 কম। তার মানে 0.5 কম হলে তখন ক্ষেত্রফলটা কত হবে? 91.5 ইন্টু 91.5 সেন্টিমিটার স্কয়ার। এটা যদি ভুল কম হয়। এখন যদি ভাইয়া ভুল বেশি হয়ে যায়, আমার ভুল বেশি হলে কতটুকু হবে বলেছি আমরা? 0.5 এদিক সেদিক, তার মানে 0.5 বেশি হতে পারে ভুল হলে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 92.5 ইন্টু 92.5 সেন্টিমিটার স্কয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি এক্সাক্ট যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে ক্ষেত্রফল বের করলাম। ভুল বেশি হলে কতটুকু হয় সেটা দিয়ে ক্ষেত্রফল বের করলাম। ভুল কম হলে, ভুলে কম নিলে সেটা ক্ষেত্রফল কত হবে সেটা বের করলাম। এখন কি করতে হবে বলতো? চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। আমরা বলেছিলাম চূড়ান্ত ত্রুটি কি ছিল? বিয়োগফল, আসল মানটা থেকে বিয়োগফল। তাহলে আমি যদি এখন আসল মানটা থেকে বিয়োগফল বের করার চেষ্টা করি, এই দুইটা মান নিব, এই দুইটা মান থেকে আমি চূড়ান্ত ত্রুটি বিয়োগফলটা বের করব। বিয়োগফল কত আসে? তোমরা একটু আমাকে ক্যালকুলেট করে বলো তো বিয়োগফলটা কত আসে? 92 ইন্টু 92 মাইনাস 92 ইন্টু 92, 8464 মাইনাস কত আসবে? একটু আমাকে বলো মানটা, আমি দেখি। আচ্ছা, একজন বলেছো যে আমাকে বিয়োগফলটা এক্স্যাক্টলি বলো, এরিয়ার ক্ষেত্রে বিয়োগফলটা আমাকে বলো। এখানে কিছু একটা বিয়োগফল আসবে ধরো, হ্যাঁ। আবার তুমি চাইলে কি করতে পারো, এই দুইটা মান ব্যবহার করে আসল মানটা আর বড় হলে কত হবে সেটা মানটা বিয়োগ করে এখানে আরেকটা বিয়োগফল পাবা, এখানে আরেকটা বিয়োগফল পাবা। এখন চূড়ান্ত ত্রুটি দুইটার যে কোনো একটা, চূড়ান্ত ত্রুটি দুইটার যে কোনো একটা, কোনটা হবে সবচেয়ে বড় যেটা সেটা। ধরো এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, ভুল কোনটা? ভুল হয় সবচেয়ে বড় যেটা সেটা। ধরো এটা হচ্ছে সেই ভুল। তাহলে এটা যদি চূড়ান্ত হয়ে যায়, চূড়ান্তটাকে আমার এক্সাক্ট অ্যাকুরেট মান দিয়ে ভাগ করব, 92 ইন্টু 92 ইন্টু 100%, শেষ। এটাই হবে আমার আপেক্ষিক ত্রুটি। ফুয়াদ কি বুঝতে পেরেছো? খালিদ? ওকে, না বুঝতে পারলে আমাকে বলিও, আমি তোমাদের আবার বুঝাই। এটা সহজ, বাসায় একটু পড়লে আরো ক্লিয়ার হবে। আর আমি আরো অনেক কঠিন কঠিন ম্যাথ দেখাবো, কোনো সমস্যা নেই।
যারা পারো তারা তো ভালোই, আর যারা পারো না তারা দেখো আর কি। আচ্ছা আচ্ছা, একটা আসে 91.75, আরেকটা আসে 92.25। তো বিয়োগ ফলটা অনেকে করে ফেলছো, সেটা আমি লিখে দিই। একটা হচ্ছে 91.75 মেবি, আরেকটা লিখেছো 92.25। 92.25। তাহলে এই দুইটা ভুলের মধ্যে কোনটা বড়? অবশ্যই 92.25। তাহলে সুতরাং আমার অ্যান্সার যেটা হবে, আমার অ্যান্সার চেয়েছে আপেক্ষিক ত্রুটি, তাই আমি বলতে পারি আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি যেটা বড় যেটা সেটা 92.25 ডিভাইডেড বাই অ্যাকুরেট যে মানটা, অ্যাকুরেট ক্ষেত্রফল যেটা ছিল, এটা ছিল অ্যাকুরেট ক্ষেত্রফল 92 ইন্টু 92 ইন্টু 100%। শেষ। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি এই টাইপের সিম্পল ম্যাথ তোমরা সবাই পারবে। তাহলে আপেক্ষিক ত্রুটি কাকে বলে ভাইয়া? আপেক্ষিক ত্রুটি বলে চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মানের যেই রেশিও আছে সেটাকে 100% দিয়ে গুণ করলে সেটাকে আপেক্ষিক ত্রুটি বলে। আর চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করবো ভাইয়া? শুধুমাত্র একটা মান থাকলে প্লাস মাইনাস হাফ এদিক ওদিক, আর যদি ক্ষেত্রফল বের করতে বলে বা আয়তন বের করতে বলে তাহলে ওই যে কম হয়ে কতটুকু আয়তন হতে পারে সর্বনিম্ন, বেশি হয়ে সর্বোচ্চ কতটুকু হতে পারে, সেই দুইটার বিয়োগফল, বিয়োগফলের মধ্যে বড় যেটা সেটা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আল রুবায়েত আহমেদ ভাই, আমি অনেকক্ষণ বলছি, প্লিজ একটু রিপিট করেন আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে তুলনামূলক। একটা আপেক্ষিক বলতে একটা সুন্দর এক্সাম্পল যদি তোমাদের দিয়ে দেই, আমি তোমাদের টাইম নিচ্ছি বাট আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আপেক্ষিকের মানে জিনিসটা বুঝাই তোমাদের। যেমন ধরো একটা এক্সাম্পল দেখে, আমি আপেক্ষিক জিনিসটা তোমাদের একটু ভালো করে বোঝাবো। আপেক্ষিক কি জিনিস? সাপোজ তোমার কাছে একটা লাঠি আছে, সেই লাঠিটার দৈর্ঘ্য পেয়েছো তুমি ধরো ধরো 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। এখন তুমি যখন মাপো ভুল কতটুকু হয়? ধরো প্লাস মাইনাস হাফ এদিকে সেদিক হয়। তাহলে চূড়ান্ত ত্রুটি কত এখানে? চূড়ান্ত ত্রুটি কত ভাইয়া? চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস এদিক সেদিক, মানে 0.5, ঠিক না? 0.5 সেন্টিমিটার এদিক সেদিক হতে পারে ভুল। তাহলে 50 সেন্টিমিটারের সাপেক্ষে 0.5 সেন্টিমিটার মানে কতটুকু কম বেশি ভুল, এটার যে পার্সেন্টেজ। তাহলে আপেক্ষিক ত্রুটিটা কতটুকু, মানে 50 সেন্টিমিটারে ভুল হয় তোমার এদিক সেদিক হয় 0.5 সেন্টিমিটার। এটা কি তেমন বড় কিছু ইস্যু? এটা তেমন বড় ইস্যু না। কেন বড় ইস্যু না এটা তুমি কিভাবে বুঝবে? আপেক্ষিক এরর দিয়ে। যেমন ধরো আপেক্ষিক এরর বলছি 0.5, চূড়ান্ত এরর ডিভাইডেড বাই অ্যাকুরেট মান ইনটু 100%। এটা কত আসে আমাকে একটু বলো তো। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, তারপর উপরেরটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি 5 আসবে, নিচেরটাকে 10 দিয়ে গুণ করলে 500 আসবে। সো ওইটা দিয়ে এটাকে কাটা চলে যাবে। অলমোস্ট কত আসে তাহলে এটা? আমি ক্যালকুলেটরে খুব মানে কাঁচা, হ্যাঁ, 0.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, এটা আসে কত? 1। তার মানে এই ক্ষেত্রে তোমার ভুল হবে, এরর হতে পারে 1% মাত্র। 1% এরর তেমন কিছু যায় আসে না। 50 সেন্টিমিটারে ভুল হয়েছে, চূড়ান্ত এরর হয়েছে প্লাস মাইনাস পয়েন্ট হাফ এদিক সেদিক, সেটা তেমন কোনো বড় ব্যাপার না। কেন? কারণ পার্সেন্টেজ হিসেবে শতকরাতে দেখতে পাচ্ছি মাত্র 1% ভুল। 1% এররে তেমন কোনো ঝামেলা হয় না। কিন্তু একটু খেয়াল করো, আরেকটা এক্সাম্পল দেবো, এটাতেই মাথা ঘুরে যাবে। এখন ধরো তোমার লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে, এখন আরেকটা লাঠি, সেই লাঠির দৈর্ঘ্য তুমি পেয়েছো ক্যালকুলেট মানে মেপে হচ্ছে 5 সেন্টিমিটার। সেই দৈর্ঘ্য পেয়েছো 5 সেন্টিমিটার। এখন এখানে চূড়ান্ত ত্রুটি কত বলো তো? আগের মতো আমি জানি চূড়ান্ত ত্রুটি প্লাস মাইনাস হাফ এদিক সেদিক হতে পারে। তাহলে চূড়ান্ত ত্রুটি 0.5 সেন্টিমিটার।
এখন যদি তোমাকে বলে আপেক্ষিক ত্রুটি কত, এটা বের করো, কি করবা? আমি তোমাদের একটু মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা কিন্তু বোঝার জিনিস। 0.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 100%, এটা কত আসবে? 5 দিয়ে কাটলে 100 কে 20, আর 20 দিয়ে 0.5 কে গুণ করলে কত আসে? 10, 10%। একটু ইন্টারেস্টিং, খুবই খুবই ইন্টারেস্টিং। দেখো, এখানেও চূড়ান্ত ত্রুটি ছিল 0.5 সেন্টিমিটার, এখানেও চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 সেন্টিমিটার। একই কিন্তু এরর, চূড়ান্ত ত্রুটি কিন্তু সেম। কিন্তু যখনই তুমি আপেক্ষিক করেছো তখনই তুমি কি পেয়েছো? উপরেরটাতে পেয়েছো মাত্র 1%, আর এখানে পেয়েছো 10%। বলো কোন ভুলটা মারাত্মক ভুল? কোনটা বেশি গভীর ভুল? মারাত্মক ভুল। অবশ্যই এখানে এটা মারাত্মক ভুল। তাহলে আপেক্ষিক মানে তুলনামূলক। 50 সেন্টিমিটারে 0.5 সেন্টিমিটার কতটুকু, সেটা হচ্ছে আপেক্ষিক। আবার 5 সেন্টিমিটারে 0.5 সেন্টিমিটার কতটুকু ভুল? 10% ভুল। তাহলে আপেক্ষিক দিয়ে বোঝা যায় যে আমার ভুলটা কি মেজর নাকি ভুলটা মাইনর। সেন্টিমিটারে 0.5 সেন্টিমিটার এদিক ওদিক হলে তোমার কোনো এত বেশি সমস্যা হবে না। কিন্তু 5 সেন্টিমিটারে যদি 0.5 সেন্টিমিটার ভুল হয়, এটা যে অনেক বড় একটা ভুল, মেজর একটা ভুল, সেটা কিভাবে বুঝবা? আপেক্ষিক এরর দিয়ে। 10% এরর, 10% যদি ভুল হয় তাহলে তো এটা অনেক মারাত্মক একটা ভুল। তাহলে আপেক্ষিক এরর দিয়ে আমরা ধারণা পাই যে আমাদের ভুলটা কতটুকু মারাত্মক। ঠিক আছে? 1000 কেজিতে 1 গ্রাম কম বেশি হলে তেমন কোনো ম্যাটার করবে না, তখন আপেক্ষিক এরর হবে অনেক কম, 0.5%। বাট 10 গ্রামের মধ্যে যখন 1 গ্রাম এদিক সেদিক হবে তখন আপেক্ষিক এররটা অনেক বড় হয়ে যাবে, তার মানে ভুলটা অনেক মারাত্মক ভুল। তো আপেক্ষিক এরর কেন আমরা ব্যবহার করি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমাদের এখানে খালিদ আছো, ফুয়াদ আছো, তারপর আরো অনেকে আছো, আমি তোমাদের কয়েকজনকে দেখতে পাচ্ছি। আর আশা করি বাকিরা কি বুঝতে পারছো যে আমাদের এররটা কেন লাগে। চূড়ান্ত এরর সেম হলেও আপেক্ষিক এরর দিয়ে আমরা ধারণা করতে পারি আমাদের ভুলটা কতটুকু মারাত্মক। 1000 কেজিতে 1 গ্রাম তেমন বড় ইস্যু না, তখন আপেক্ষিক ত্রুটি বের করলে অনেক পার্সেন্টেজ কম পাবা। কিন্তু 10 গ্রামের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি যদি 1 গ্রাম হয়, 1 গ্রাম এদিক সেদিক হয়, সেটাতে আপেক্ষিক বের করতে গেলে তুমি 10% বা 20% হয়তো চলে আসবে। তখন তুমি আইডিয়া পাবা যে না, 100% 20% আমার ভুল, সেটা তো খুব মারাত্মক। আশা করি আপেক্ষিক ত্রুটির অ্যান্সারটা পেয়েছো একজন। তুলনার উপর নির্ভর করে বিভিন্ন বিভিন্ন অবস্থা। ভেরি গুড। তুলনা, জাস্ট নিজের সাথে তুলনা। আল রুবায়েত আহমেদ, আই থিংক ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার্স। ভাইয়া, এটা কি আবার ক্যালকুলেশন করতে হবে? অবশ্যই ক্যালকুলেট করতে হবে। তোমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে বলে না? তোমাদের একটা ম্যাথ দেখালাম না এখানে? এখানে আরো কিন্তু কিছু ম্যাথ আছে, এখানে আরো কিছু ম্যাথ আছে। ঠিক আছে, আমরা আরো আরো অনেক ম্যাথ করাবো, বোর্ডের কোশ্চেন সলভ করাবো, প্লাস হচ্ছে তোমরা যদি একটু পড়ো তাহলে আসলে আইডিয়া আমার মনে হয় যে আমার পড়াতে সহজ হবে। আজকে ক্লাসটা মাঝখানে হঠাৎ করে মানে কি বলবো, ঝামেলা হয়েছিল, এই জন্য আসলে আমার কাছে একটু অগোছালো লাগছে, এই জন্য আমার পড়াটা হয়তো আজকে অগোছালো হয়েছে, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আর তোমরা বাসায় একটু নিজেরা পড়বা, নিজে একটু গাইড ঘাটাবা। হ্যাঁ, অনেকের তো গাইড আছে, একটু গাইডটা ঘাটাবা যে কি কি কোশ্চেন আসে, বা এমসিকিউ গুলো যদি শেষ করে ফেলো না, দেখবা যে শেষ হয়ে গেল, দায়িত্ব শেষ হয়ে গেল। পড়াগুলো বাসায় পড়লে তোমার দায়িত্বটা শেষ। বাট তুমি যদি একবার ঝুলাই রাখো, শেষ হবে না, আজকে শেষ হবে না, কালকে শেষ হবে না, পরশুদিন পড়বো, এভাবে করতে করতে অনেক লেট হয়ে যাবে, পিছিয়ে যাবা। তো পিছিয়ে যাওয়ার দরকার নাই, জাস্ট ডেইলির পড়া ডেইলি পড়ে ফেলো, এন্ড চেষ্টা করো আমার সাথে সাথে যাতে চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো। তাহলে তোমাকে আবার নতুন করে সময় দিতে হবে না ভবিষ্যতে গিয়ে যে হ্যাঁ চ্যাপ্টার 1 তো আমি পড়ি নাই, তখন আবার নতুন করে রুটিন বানাতে হবে না তোমাকে। আমাদের চ্যাপ্টার 1 শেষ করতে আরো মিনিমাম 1টা বা 2টা ক্লাস লাগতে পারে। তো আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি একটা টার্গেট নাও, তুমি চ্যাপ্টার 1টা রিডিং শেষ করে ফেলবা, বা এমসিকিউ গুলা দাগায় ফেলবা, এবং বোর্ডের কোশ্চেন গুলা টেস্ট পেপার থেকে বা গাইড থেকে দেখে রাখবা, জাস্ট দেখে রাখবা, সলভ করার দরকার নেই। আমি যখন সলভ করাবো তখন তোমাদের সলভ হয়ে যাবে, জাস্ট দেখে রাখবা। ঠিক আছে, আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি যে আমরা কিভাবে পড়বো বা তোমরা কিভাবে বাসায় পড়বা। তো এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।